একটা ভাগের নাম হলো সংসদ, একটা ভাগের নাম হলো সরকার, আরেকটা ভাগের নাম হলো সুপ্রিম কোর্ট। এই তিনটা ভাগে একটা দেশ হয়। দুনিয়ার যত উন্নত দেশ আছে সব দেশের এই তিনটা ভাগ আছে। একটা ভাগের নাম হলো সংসদ, এর কাজ হলো আইন বানানো। আরেকটা ভাগের নাম হলো সরকার, এর কাজ হলো দেশ চালানো। আরেকটা ভাগের নাম হলো বিচারালয়, সুপ্রিম কোর্ট, এর কাজ হলো বিচার আচার করা। সরকার যদি গোলমাল করে তাহলে সুপ্রিম কোর্ট বিচার করে। দেখেন না, আমরা মারামারি করি, আসামি হই, সুনামগঞ্জে যাই, ম্যাজিস্ট্রেট জজ সাহেব বেল দিয়ে দেয়, আর পুলিশ বাইন্দে নিয়ে যায়। পুলিশ বাড়িতে আসে, গাড়ি ঘোড়া নিয়ে দুই হাতে বান্ধে, বাইন্দে গাড়িতে তুলে গারদের ভিতরে ঢুকায় তারপরে নিয়ে যায় পরের দিন সকালবেলা সুনামগঞ্জের কোর্টে। সুনামগঞ্জের কোর্টে জজ বসে রয়েছে, পুলিশে কয় তুমি ধরে নিয়ে আসো, তাতে কি হয়েছে, আমি তারে জামিন দিয়ে দিলাম। জামিন দিয়ে দেয় না? এই জামিন আবার যদি ম্যাজিস্ট্রেট না দেয় তাহলে জজে যায়, জজ যদি না দেয় তাহলে হাইকোর্টে যায়। কঠিন মামলা হলে হাইকোর্টে গেলে বেল পাওয়া যায়। বেল পাওয়া যায় না? তাহলে পুলিশ কি? পুলিশ হলো সরকার। আর ম্যাজিস্ট্রেট কি? ম্যাজিস্ট্রেট হলো বিচার। আর সংসদ কি? সংসদ এখন নাই। আছে সংসদ? সংসদের বক্তব্য শোনেন? নাই তো। এটা এই জন্য নির্বাচনটা হলো এরকম একটা সংসদ গঠিত করার জন্য। এটা সংসদ তো হইতে হবে না? রাষ্ট্রের কয়টা ভাগ বলছি? আছে কয়টা? এখন সরকার আছে, আর বিচারালয় আছে, আর সংসদ নাই। তাহলে সংসদ লাগবে না? না হলে তো রাষ্ট্র হচ্ছে না। দেশ হইছে? দেশের তো এক অংশ নাই, এক অংশ তো কানা। এখন এই যে একটা অংশ আমরা বানাইতে চাচ্ছি, কাদেরকে নিয়ে বানাবো? এটাই বড় প্রশ্ন। একটা রাষ্ট্র, একটা দেশের তিনটা ভাগ। একটা ভাগ বিচার, এটা আছে। একটা ভাগ সরকার, এটা আছে। আরেকটা ভাগ লাগবে সংসদ। নির্বাচন ছাড়া সংসদ গঠন করা যায় না। তাইলে এখন আমাদের সামনে বড় প্রশ্ন, এই সংসদ আমরা কাদেরকে দেয়া গঠিত করব? এখানে তো 300 লোক হবে, পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, বিরোধী দলীয় নেতা তার বিরুদ্ধে বক্তব্য দিবে। আপনারা দেখবেন, আমরা দেখব, বাড়িতে বসে টেলিভিশনে দেখা যাবে, ফেসবুকে দেখা যাবে, ইউটিউবে দেখা যাবে। দেখে দেখে আপনাকে বুঝতে হবে আপনার দেশের নেতার কার কি পরিমাণ মাথায় জোর আছে, মাথায় বুদ্ধি আছে, কলিজায় জোর আছে। এটা না দেখে কি আপনি নেতা নির্বাচন করবেন? তাইলে আগামীর সংসদটা হলো টেলিভিশনে আপনি কারে দেখতে পাবেন, কি করছে, এটা যদি আমি এখন ঠিক করতে না পারি, তাহলে বাংলাদেশের যে সংসদ আগামী নির্বাচনের পরে গঠিত হবে, এই সংসদে আমরা আমাদের প্রার্থীকে হারিকেন জ্বালায়ও খুঁজে পাবো না। আপনি দিয়ে দিচ্ছেন ভোট সুধানগরে, কিন্তু এইটা তো শেষ পর্যন্ত ঢাকার ওই বড় সংসদের একটা সিটে বসার জায়গা হবে, এই এতটুকু কথা। ভোট হইতেছে মেঘনা পাড়ায় বা মেঘনা 12 করে। এই ভোটটা যোগ করে 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 যা হবে, এই লোকটা ওই 3 তলা বিল্ডিং এর কতগুলো চেয়ার আছে, ওই চেয়ারের একটা চেয়ারে বসার সুযোগ পাবে। এখন চেয়ার 300 নম্বর চেয়ারও তো আছে। চেয়ার যদি 300 হয়, তাহলে একটা 1 নম্বর চেয়ারও আছে, 299 নম্বর চেয়ারও আছে, 300 নম্বর চেয়ারও তো আছে। আপনি আপনার এখানে ভোট দিচ্ছেন একটা, মাথায় আছে চেয়ার একটা, কিন্তু চেয়ার আছে এরকম 300টা। 300টার মধ্যে কই বইতে চায়? কই বইতে চাইবেন? এখন যদি আপনি মনে করেন, আমি মনে করি যে আমরা এগুলো সব ভোট টোকাটাকি কইরা গন্যা টন্যা এক লোক আমরা ওখানে পাঠাইলাম, সেই লোক আমার মতো সেই লোক 300 নম্বর চেয়ারে বসে, তাতে কি আপনার মানিজ্য থাকে?
তাহলে শেষ পর্যন্ত আপনার ভোটের কাম কি হইলো? কামটা কি হয়েছে? কামটা এটা হয়েছে যে আমি এমন খেসা দিয়ে ভোট দিছি যে আমার নেতা যাইয়া 300 নম্বর চেয়ারে বসে জিমাইতেছে। এটা হইল না তো? হইল? আপনি সুজানগরের লোক, আপনার তো বংশ গরিমা ভালো, আপনি মকসুদপুরের লোক, আপনি তো একটা বিরাট তাকতওয়ালা লোক, আপনার বাড়ি হইল করোনাগাঁও, পুরাতন নতুন যাই হোক, তো করোনাগাঁও বাপরে বাপ সাংঘাতিক ব্যাপার। তাহলে আপনি যে ভোট দিবেন, আপনার ভোটের কারণে যে 3 তালা বিশিষ্ট এই ভবনের ভিতরে 300 আসনের ভিতরে একটা যে আসন ঠিক করবেন, ওই আসনটা সঠিকভাবে ঠিক করতে গেলে সঠিক লোক না হইলে ওই পিছনের কাতারে বসে মশামাছি মারা ছাড়া আর কোনো কাজ থাকবে না। তাইলে একটা দেশের 3টা ভাগ আমি বলছিলাম, একটা ভাগ সরকার, একটা ভাগের নাম হইল বিচার, আর একটা ভাগের নাম হইল সংসদ। কি অদ্ভুত ব্যাপার! জমি নিয়ে আমি আপনি মারামারি করি, অবশেষে মামলা বিচার করে সুনামগঞ্জে, এমনি নিজেরা ভাগাভাগি করতে পারি না। যখন যায় বিচারে তখন সাক্ষী প্রমাণ ডাকিয়া একটা রায় দিয়ে দেয়, কই এই জমি তোমার, আরেকজন কয় এই জমি তোমার। এবার জি হুজুর কই আইপুরি না, নাকি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে লেগে যায় মারামারিতে? জি হুজুর। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আগামী নির্বাচনটা শুধুমাত্র একটা সংসদ গঠন করে যাকে ইচ্ছা তাকে সংসদে পাঠিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করে এত সামান্য বিষয় নয়। আগামী নির্বাচনের পরে বাংলাদেশের সংবিধানের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে গেলে যে ধরনের লোক দরকার, এই ধরনের লোক এখানে পাঠাইতে না পারলে বাংলাদেশ তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করতে পারবে না। কাজটা খুব কঠিন। আগামীর যারা সংসদ হবে তারা 2টা সদস্য হবে। এগুলোর আলোচনা আমি এখনো শুরু করি নাই, এগুলো শুরু করব 22 তারিখের পরে। আগামীর সংসদে একটা লোকের 2টা শপথ নিতে হবে। অতীতের সংসদ গুলাতে একটা লোকের একটা শপথ নিতে হইতো। আগামীর সংসদ সদস্য যারা হবে তারা 2টা শপথ নিবে। একটা শপথ হবে সংবিধান সংস্কার সভার শপথ। এত কঠিন কথা আপনারা বুঝবেন না, এগুলো ঐকমত্য কমিশনে যারা আমারে দেখছেন তারাও কিছুটা বুঝতে পারবেন। একটা দায়িত্ব হবে তারা সংবিধান সংস্কার সভা। আগামীর সংবিধান পরিবর্তন হইতে যাচ্ছে বাংলাদেশের যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের জন্য একটা গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট যুক্ত হয় তাহলে সংসদ সদস্যরা 2টা দায়িত্ব পালন করবেন। একটা হলো সংবিধানকে কাটাছেঁড়া করতে পারবেন, আর একটা হলো নিয়মিত সংসদ সদস্য হিসেবে যে যে কাজ আছে এটা করতে পারবেন। এই জন্য তাকে 2টা শপথ নিতে হবে, একটা শপথ নিলে কাজ হবে না। এখন প্রশ্ন হলো, এই সংসদে যারা বিজয়ী হবেন তারা গিয়া যখন সংসদে বসবেন তাদের প্রথম দায়িত্ব হবে সংবিধান সংক্রান্ত আলাপ আলোচনা করা। কোনটা রাখা দরকার, কোনটা বাদ দেওয়া দরকার, কোনটা সঠিক কোনটা বেঠিক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। এখন আপনাদের সংসদ সদস্য যদি সংবিধান না জানে, আপনাদের সংসদ সদস্য যদি আইন কানুন সম্পর্কে ভালো ধারণা না রাখে, আপনাদের সংসদ সদস্য সংবিধানের কোন অংশ রাষ্ট্রের জন্য ভালো, কোন অংশ রাষ্ট্রের জন্য খারাপ, কোনটা বাদ দিতে হবে, কোনটা রাখতে হবে, কোনটা সংস্কার করতে হবে, এই আলোচনায় এই জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি যাকে সংসদ সদস্য বানাবেন, এই আলোচনা যখন সংসদে হবে প্রাণবন্ত আলোচনা হবে, পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক হবে। অত্যন্ত সুন্দর ভাষায় আইন কানুন বইপত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে। আপনার সংসদ সদস্য যদি এই সমস্ত ব্যাপারে কোনো ধারণা না রাখে আর এই লোককে আপনি সংসদে পাঠান, তবে পিছন দরজা দিয়ে বসে মাছি মারার কেরানি হওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। আমি আপনাদেরকে অত্যন্ত রূঢ় বাস্তব এক কথা বলে গেলাম। আপনারা কি চান না যে আপনাদের
ভোটে প্রাপ্ত সংসদ সদস্য সংসদে সংবিধান নিয়ে তুমুল বিতর্কে অংশগ্রহণ করে তার নিজের হিস্সা আদায় করে বাংলাদেশের সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনুক, এটা চান? তাহলে তো আপনাকে জেনে শুনে বুঝে সংসদ সদস্যের ভোট প্রয়োগ করতে হবে। এটা হালকা ব্যাপার না। সংবিধান এটা কি মামুর বাড়ির কলা আছে বলেন তো? রাজনীতি, সংসদ সদস্য হওয়া এটা কি কারো ব্যক্তিগত সম্পদ? এটা কি আমার বাবার সম্পদ নাকি এটা যে আমি এটা পকেটে লয়ে যে দিক মনে সেই দিক দৌড় দিব? এটা তো ব্যাপারটা এরকম না। এটা তো জনগণ, বাংলাদেশের জনগণকে 300 ভাগে ভাগ করা হয়েছে। এই 300 ভাগের মধ্যে একটা একটা করে লোক উঠবে। এই লোকগুলি গিয়ে ওখানে বসবে, বসে এরা পক্ষে বিপক্ষে আলোচনা করবে, করে আগামী 100 বছরের রাষ্ট্র কেমন হবে, দেশের কি হবে, নতুন প্রজন্মের কি হবে, কোন আইনটা থাকবে, কোন আইনটা থাকবে না, কোন পলিসি সঠিক, কোন পলিসি বেঠিক, এগুলো নিয়ে আলোচনা করবে। আগে এগুলো টেলিভিশনে দেখা যেত না, এখন এগুলো লাইভ টেলিভিশনে ঘরে বসে দেখা যাবে। এই জায়গায় যদি আমরা টকবগে মাথায় জ্ঞান আছে, শরীরে শক্তি আছে, চিন্তার ক্রোধার আছে, লেখাপড়ার গভীরতা আছে, এইরকম লোক ছাড়া সংসদ সদস্য হলে আগামীর সংসদে কোনো ভূমিকা রাখতে পারবে না। সুতরাং দিরাইশাল্লাহ জনগণের সামনে বিরাট প্রশ্ন, কাকে তারা পাঠাবে, কোন ব্যক্তিকে পাঠাবে, কোন ব্যক্তি তাদের মুখ উজ্জ্বল করতে পারবে। ধরেন আমাকে আপনারা ভোট দিলেন, আমি ওখানে গেলাম, বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে, আমি কিছু কইতে পারি না, আমি অংশগ্রহণ করতে পারছি না, আমি আর্গুমেন্ট দিতে পারছি না। পার্শ্ববর্তী আরেকটা সংসদ সদস্য তুমুল বিতর্ক অংশগ্রহণ করছে, আপনার সাথে নোয়াখালী বাজারে পার্শ্ববর্তী লোকের চা খাওয়া গিয়ে হোটেলে বয়ে দেখা হবে। দেখা হইলে আপনারে টিটকারি মেরে বলবে যে দেখো আমরা কারে ভোট দিছিলাম, সংসদ চলছে, আমাদের সংসদ সদস্য কি আলোচনা করে, আর আমারে যে ভোট দিয়ে পাঠাইলেন আমি যে পিছন দিয়ে বসে থেকে যদি মশামাছি মারি তাহলে আপনারে কইব যে আপনার সংসদ সদস্য হলো মশা আর মাছি মারার সংসদ সদস্য। এইটা ভালো করে বুঝলেন। এই সমস্ত বিষয় মনের ভিতর থেকে ভালো করে দেখিয়া বুঝা কামটা করবে। দেখতে লই তারপরে বুঝে লই, তো দেখতে হইব, বুঝতে হইব, নাহলে তো এটা হবে না। এটা তো সামান্য বিষয় না, এটা তো একটা ইউনিয়ন পরিষদ চালানোর প্রশ্ন না। প্রশ্নটা হলো দেশ, প্রশ্নটা হলো বাংলাদেশ। এর মধ্যে এই 300 জনের মধ্যে দেশে বিদেশে অনেক কাজ করতে হয়, সংসদে বিভিন্ন কমিটি গঠিত হয়, এগুলো আমি আপনাদেরকে বক্তৃতা দিব লাস্ট জনসভায়। সংসদে বিভিন্ন কমিটি গঠন করতে হয়, এই কমিটির নাম হলো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। এই স্ট্যান্ডিং কমিটিতে তারা থাকে যারা যে বিষয়ে জ্ঞান রাখে তাদের। এই জ্ঞান যদি না থাকে তাহলে স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পাওয়া যায় না। এই স্ট্যান্ডিং কমিটি মানে কি? স্ট্যান্ডিং কমিটি মানে ছায়া সংসদ। একটা সংসদে প্রাইম মিনিস্টার যা বলে, এই প্রাইম মিনিস্টারের কথাটাকে বিরোধী দলীয় নেতা যেভাবে কাউন্টার দেয়, এই কাউন্টার দেওয়ার পরে যে প্রস্তাব করে, এই প্রস্তাবটা যায় হলো যাচাই বাছাইয়ের জন্য। এই যাচাই বাছাই কমিটি থেকে ঘুরে আসে, ঘুরে আসলে পরে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি নামে একটা কমিটি আছে, এই কমিটিতে উপস্থাপন হয়। উপস্থাপন হওয়ার পরে আইনটা হা ভোটে যাবে নাকি না ভোটে যাবে, এই জন্য আবার পরিপূর্ণভাবে স্পিকারের কাছে পাঠানো হয়। স্পিকার সংসদে দেখবেন হঠাৎ করে বলে এই প্রস্তাবের পক্ষে যারা আছে হা বলুন, শুনেন নাই? আর এই প্রস্তাবের বিপক্ষে যারা আছে তারা না বলুন। তো সবাই হা হা কয় আর সবাই না না কয়। স্পিকার বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। তখন একটা আইন যেটা আগে আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে, যাচাই বাছাই কমিটিতে, এই জিনিসটা তখন আইনে পরিণত হয়। এই প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে না সংসদ সদস্যকে, নাকি না কার্য করলে হবে? চুলাচুলি করলে এগুলো জানা যাবে? কি আশ্চর্য কাণ্ড কারখানা! এগুলো তো জানা বোঝার ব্যাপার, এগুলো তো লেখাপড়ার ব্যাপার।
এগুলো তো বইপত্র সম্পর্কে জানতে হবে, ইংরেজি জানতে হবে, সংবিধান জানতে হবে, দেশ বিদেশে ঘুরতে হবে, বিদেশের মাটি থেকে লেখাপড়া করতে হবে। করলে পরে একটা মানুষের যে অভিজ্ঞতা হয়, যে জানাশোনা হয়, যে গভীর জ্ঞান হয়, তারাই শুধুমাত্র একটা দেশের আইন কানুন পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। আর বাকিরাও তো সংসদ সদস্য হয়, কিন্তু ম্যাক্সিমাম দেখবেন পিছনে বসে খালি মশা আর মাছি কিভাবে উড়ে এটার হিসাব রাখে। কারণ কি হিসাব রাখে কেন? কারণ যখন সংবিধানের আলোচনা হয় তখন মাথা আয়াত ধরে না। যখন দেশে বিদেশের আইন কানুনের আলোচনা হয়, দূর এসে আজাইরের আলোচনা কেন শুরু করছে? কারণ এই আজাইরের আলোচনা তার মাথার উপর দিয়ে চলে যেতেছে। হেলিকপ্টার যেমন মাথার উপর দিয়ে চলে যায় না, এটা তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। দেখেন নাই, খতমে তারাবি যখন পড়ায়, পিছন দিকে মুসল্লিরা কি করে? মাথার উপর দিয়ে চলে যায় না সব। আর হাফেজ সাহেব তো বিদ্যুতের বেগে পড়ে যাইতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর পিছন থেকে আমরা খালি মশামাছি মারতাছি আর অপেক্ষা করতেছি কখন রুকু আর সেজদার সময় আসবে। কেউ বুঝেন? বুঝেন কেউ? যে বুঝে সে মজা পায় নাকি? আর যে বুঝে না হে মজা পায়? হে খালি অপেক্ষা করে কোন সময় রুকুর টাইম আসবে, সময় চলে গেল। এই সংসদটা এরকম, এটা তো আইন কানুনের ব্যাপার, এটা জানতে হবে, এটা বুঝতে হবে। একজন হাফেজ সাহেব যিনি সামনে দাঁড়ায় খতমে তারাবি পড়ান, পিছরজন লোকমা দেয় দেখবেন পিছনে বসে থেকে, সে পাতায় পাতায় জানে, লাইনে লাইনে জানে, অক্ষরে অক্ষরে জানে, হরফে হরফে জানে। ও ভুল করলে এ শুদ্ধ করে দেয়। আর বাকি মুসল্লিরা কি করে? ওই হাফেজ সাহেব যা কয় তাই কয়। তো বাংলাদেশের সংসদেও এক শ্রেণীর সংসদ সদস্য আছে, ওরা যখন আইনের আলাপ আলোচনা শুরু হয় তখন মোবাইল টিপে। কেন মোবাইল টিপে? ফেসবুক তো খুব সহজ দেখা, সহজ না? ফেসবুক দেখতে কোনো জ্ঞান লাগে? যত আসে খালি স্ক্রল করে যাও, ভালো মন্দ আসতেছে, নাচ গান এইটা সেটা, ভালো বক্তৃতা, কবিতা, নাটক, কিচ্ছা কাহিনী সব আসতেছে। এটার জন্য তো কোনো জ্ঞান গরিমা লাগে না। কিন্তু যখন সংবিধানের আলোচনা শুরু হবে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না, প্রাইম মিনিস্টারের মেয়াদ কতদিন থাকা উচিত, কতদিন থাকা উচিত না, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, সেখানে কাদেরকে 1 নম্বর অপশনে রাখা হবে, কাদেরকে 2 নম্বর অপশনে রাখা হবে, বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব কি হওয়া উচিত, কতদিন প্রধান বিচারপতির মেয়াদ থাকবে, সবচাইতে বয়োজ্যেষ্ঠ জন প্রধান বিচারপতি হবে নাকি দ্বিতীয় জনকে প্রধান বিচারপতি বানানো হবে, বাংলাদেশের সরকার, বিচারালয় আর সংসদের মধ্যে কি সম্পর্ক হবে, এর ভাগাভাগি কি করে হবে, সংসদ সচিবালয় বলতে একটা সচিবালয় আছে, এটাকে আলাদা করা যায় কি করে, বিচার বিভাগীয় সচিবালয়কে আলাদা করা যায় কি করে, এই আলোচনা যখন শুরু হয়, আমরা অযোগ্য লোকদের সংসদ সদস্য বানানোর কারণে তাদের একটা বড় অংশ এই আলোচনায় অংশগ্রহণ করতে না পেরে পিছনে বসে মশামাছি মারা ছাড়া আর কোনো কাজ খুঁজে পায় না। তো বাকিটা আপনারা ঠিক করবেন। আপনাদের সংসদ সদস্য যদি মশামাছি মারা শুরু করি আমার মতো লোক গিয়া, তাহলে আপনার ইজ্জত বাড়বে না, আপনার ইজ্জত কমবে। তো এই দায় দায়িত্ব আপনাদের থাকলো। আমি এখন পেটেও খিদে লাগছে, যে জায়গায় যাবো শুনছি এই জায়গায় নাকি দাওয়াত দিছে, খাওয়ার দাওয়াত। তো সুতরাং তাড়াতাড়ি ওখানে যাওয়া দরকার, ওখানে যাওয়া দরকার না তাড়াতাড়ি। ওখানে মিটিং টিটিং যাই হোক আর না হোক, রাইতের খাওয়ান তো পাওয়া যাবে। তা আমরা খাই আসি, আপনারাও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেন। আজকের মতো মিটিং এখানেই শেষ। আসসালামু আলাইকুম।